আসসালামু আলাইকুম। আজ ৩ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯ শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ, ৮ সফর, ১৪৪৭ হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। শেখ হাসিনার বিরুদ্ধে ৫ ধরনের অভিযোগ। বৃত্তি পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫,০০০। মেয়েকে অপহরণ করে বিয়ে, বাবাকে পিটিয়ে হত্যা। স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী পলাতক। মাইকে নিয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে যৌথ দায় হিসেবে মানবতাবিরোধী অপরাধের ৫টি অভিযোগ আনা হয়েছে। মামলার অন্য ২ আসামি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। চৌধুরী আবদুল্লাহ আল মামুন ইতিমধ্যে রাজসাক্ষী হয়েছেন। ফরমাল চার্জ মোট ১৩৫ পৃষ্ঠার। এই ফরমাল চার্জ আদালতে তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর মোহাম্মদ আব্দুস সোবহান তরফদার ও মোহাম্মদ মিজানুল ইসলাম, যেটি সরাসরি সম্প্রচার করা হয়। নথি অনুসারে ১ নম্বর অভিযোগে বলা হয়েছে, ১৪ জুলাই গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং এর প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে হত্যা, হত্যার চেষ্টা, নির্যাতন এবং অন্যান্য অমানবিক আচরণ করার অপরাধসমূহ সংগঠনের প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, অপরাধ সংগঠন প্রতিরোধে ব্যর্থতা, অপরাধ সংগঠনের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি প্রদান না করা এবং ষড়যন্ত্র করার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত। অভিযোগ ২-এ বলা হয়েছে, আসামি শেখ হাসিনা কর্তৃক ছাত্র জনতার ওপর হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের মাধ্যমে আন্দোলনকারীদের হত্যা করে নির্মূলের নির্দেশ এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসামি আসাদুজ্জামান খান কামাল ও তৎকালীন আইজিপি আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন কর্তৃক আসামি শেখ হাসিনার উক্ত নির্দেশ বাস্তবায়নে তাদের নিয়ন্ত্রণাধীন এবং অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়ে কার্যকর করার মাধ্যমে অপরাধ সংগঠনের নির্দেশ প্রদান, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্রের মাধ্যমে মানবতাবিরোধী অপরাধ সংগঠন করেছে, যা তাদের জ্ঞাতসারে কার্যকর করা হয়েছে। ঘটনাস্থল হিসেবে গণভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, ভিসির বাসভবন এবং সমগ্র বাংলাদেশ উল্লেখ করা হয়েছে। ঘটনার তারিখ ও সময় সম্পর্কে বলা হয়েছে, জুলাই বিপ্লব চলাকালীন, বিশেষত ১৪ জুলাই সংবাদ সম্মেলন থেকে ৫ আগস্ট পর্যন্ত। অভিযোগ ৩-এ বলা হয়েছে, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণের অংশ হিসেবে ১৬ জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে আগ্নেয়াস্ত্র দিয়ে স্বল্প দূরত্ব থেকে সরাসরি নিরীহ নিরস্ত্র আন্দোলনকারী ছাত্র আবু সাঈদের বুক লক্ষ্য করে বিনা উস্কানিতে একাধিক গুলি চালিয়ে তাকে নির্মমভাবে হত্যা করার মাধ্যমে উল্লেখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক অপরাধ সংগঠনের নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা, ষড়যন্ত্র ও অন্যান্য
অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। এ অভিযোগে ঘটনাস্থল ধরা হয়েছে গণভবন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের ১ নং গেটের সামনে ঢাকা-রংপুর মহাসড়কের রোড ডিভাইডারের পশ্চিম পাশ এবং আশেপাশের এলাকা। ঘটনার তারিখ ও সময় হিসেবে ১৪ জুলাই থেকে ১৬ জুলাই বেলা অনুমান ২টা পর্যন্ত। অভিযোগ ৪-এ বলা হয়েছে, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল ও আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে ৫ আগস্ট ঢাকা মহানগরীর চানখারপুল এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র ৬ জন ছাত্র জনতাকে গুলি করে হত্যার মাধ্যমে উল্লিখিত আসামিদের জ্ঞাতসারে এবং তাদের কর্তৃক হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। ঘটনাস্থল হিসেবে দেখানো হয়েছে গণভবন এবং ঢাকা মহানগরীর শাহবাগ থানাধীন চানখারপুল নামক স্থান এবং চানখারপুল সংলগ্ন এলাকা। ঘটনার তারিখ ও সময় ১৪ জুলাই থেকে ৫ আগস্ট দুপুর ২:৩০ পর্যন্ত। অভিযোগ ৫-এ বলা হয়েছে, আসামি শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনরত ছাত্র জনতাকে হত্যার নির্দেশনার প্রেক্ষিতে আসামি আসাদুজ্জামান খান কামাল এবং আসামি চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা, সহায়তা ও সম্পৃক্ততায় তাদের অধীনস্থ ও নিয়ন্ত্রণাধীন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসী কর্তৃক ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার উপর আক্রমণের অংশ হিসেবে ৫ আগস্ট ঢাকা জেলার আশুলিয়া থানার সামনে এবং আশপাশ এলাকায় আন্দোলনরত নিরস্ত্র ছাত্র জনতার উপর তৎকালীন সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কর্তৃক নিরীহ নিরস্ত্র ৬ ছাত্র জনতাকে গুলি করে তাদের মধ্যে ৫ জনের মৃতদেহ এবং একজনকে জীবিত ও গুরুতর আহত অবস্থায় আগুনে পুড়িয়ে দেওয়ার অপরাধ, যা আসামিদের জ্ঞাতসারে সংগঠিত হয়েছে। ওই হত্যার নির্দেশ, প্ররোচনা, উস্কানি, সহায়তা, সম্পৃক্ততা এবং ষড়যন্ত্র ও অন্যান্য অমানবিক আচরণ করার মাধ্যমে মানবতা বিরোধী অপরাধ সংগঠন। ঘটনাস্থল হিসেবে উল্লেখ করা হয়েছে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন আশুলিয়া থানা ভবন, থানার সামনে রাস্তা এবং এর সংলগ্ন এলাকা। ঘটনার তারিখ ও সময় হিসেবে উল্লেখ করা হয়েছে ১৪ জুলাই থেকে ৫ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। এসব অভিযোগের প্রথম তদন্ত কর্মকর্তা ছিলেন তদন্ত সংস্থার উপপরিচালক মোহাম্মদ জানে আলম খান। পরে তদন্ত করেন উপপরিচালক মোহাম্মদ আলমগীর। সার্বিক সহযোগিতা করেছিলেন বিশেষ তদন্তকারী কর্মকর্তা তানভীর হাসান জোহার। এ ঘটনায় তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর ১২ মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে ৩১ মে সম্পূরক অভিযোগ দেয়া হয়। ১ জুন আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করা হয়। চলতি বছরের ১০ জুলাই শেখ হাসিনার মামলায় অভিযোগ গঠন করা হয়। এ মামলায় ৩ আগস্ট সূচনা বক্তব্য এবং ৪ আগস্ট প্রথম সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল ১। ৫ আগস্টের পর ট্রাইব্যুনালে গত ২৫ জুন পর্যন্ত ২৭টি মামলা হয়েছে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২০৬ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার করা হয়েছে ৭৩ জনকে। কারাগারে মারা গেছেন এক আসামি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা নিয়ে একটি ব্যাখ্যামূলক বিবৃতি দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা নিম্নবিত্ত পরিবারের সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে বলে মনে করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা আবদুল্লাহ শিবলি সাদিক স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা শুধুমাত্র সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্যই চালু রাখা হয়েছে।
যাতে দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা আর্থিক প্রণোদনার মাধ্যমে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে পারে। এতে আরও বলা হয়, বাংলাদেশের শিক্ষা জরিপ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অধিকাংশ শিক্ষার্থী নিম্নবিত্ত পরিবারে, আর কিন্ডারগার্টেনে অধিকাংশই তুলনামূলকভাবে সচ্ছল পরিবারের থেকে আসা। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা এসব দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষায় আগ্রহ বাড়াতে সহায়ক হবে। গত 23 জুলাই এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ অভিযোগ করে, সরকারি পরিপত্রের মাধ্যমে কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষা থেকে বঞ্চিত করা হয়েছে। এরকম অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছে। মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক শিক্ষা আইন ১৯৯০ এবং সংবিধানের ১৭ ক অনুচ্ছেদ অনুযায়ী প্রাথমিক শিক্ষা বিনা খরচে সরকারি বিদ্যালয়গুলোতে প্রদান করা হয়। এসব বিদ্যালয় সকল শিশুর জন্য উন্মুক্ত। যারা কিন্ডারগার্টেনে সন্তানদের ভর্তি করান তারা সেটি স্বেচ্ছায় করেন। ফলে এই পরীক্ষায় বিষয়টি বৈষম্যমূলক নয়। মন্ত্রণালয় আরও জানায়, সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারে না, যেটি কিন্ডারগার্টেনের নিজস্ব ব্যবস্থাপনায় হয়। একইভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষাও শুধু সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫,০০০ ছাড়িয়েছে। নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ৬৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫,০১৫ জন। বরগুনা সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় ৫৮, বামনায় ৩ ও পাথরঘাটায় ৭ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৪৪ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ১১১, আমতলী ১, বামনা ১০, পাথরঘাটা ১৩ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৪,২৫৮, তালতলী ১১৮, বামনা ১৮৫, বেতাগী ৬২, আমতলী ৬০ এবং পাথরঘাটা উপজেলায় ৩৩২ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা এবং ৫ জনের বাড়ি বেতাগী উপজেলায়। বিদ্যালয় থেকে বাড়ি ফিরছিল ৮ম শ্রেণীর ছাত্রী, তাকে তুলে নিয়ে বিয়ে করা হয়। এ ঘটনা মীমাংসার জন্য গত শুক্রবার রাতে সালিশ বৈঠক থেকে মেয়ের বাবাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়ার্ড হাটহাজারী থানার সন্দীপ কলোনিতে। নিহত ফখরুল ইসলাম সন্দীপ কলোনির ফয়জল মাওলার ছেলে। এ ঘটনায় পুলিশ নূর আলম ও মুসলিমকে আটক করেছে। মেয়েটি গত ২৭ জুলাই বিদ্যালয় থেকে সন্দীপ কলোনির বাসায় ফিরছিল। পথে জোর করে তাকে তুলে নিয়ে যায় নোয়াখালীর সুবর্ণচরের যুবক রিফা। সে নির্মাণ শ্রমিক। তার খালার বাড়ি সন্দীপ কলোনিতে। ঘটনার সময় তার সহযোগী হিসেবে ছিল জাহিদ, বাদল, রিপন ও আব্দুর রহমান। মেয়েটিকে নিয়ে বিয়ের রেজিস্ট্রারে জোর করে স্বাক্ষর নেওয়া হয়। এদিকে মেয়েকে না পেয়ে পরিবার ওই দিন হাটহাজারী মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। পরদিন হাটহাজারীর পুলিশ নোয়াখালীর সুবর্ণচর থানা এবং স্থানীয়দের সহযোগিতায় মেয়েটিকে উদ্ধার শেষে পরিবারের কাছে হস্তান্তর করে। শুক্রবার রাতে মীমাংসার জন্য দুই পক্ষ আমতলীর সন্দীপ কলোনিতে সালিশ বৈঠকে বসে। এলাকার মাতব্বররা মেয়েটিকে জিজ্ঞাসাবাদ করে। এ সময় ছেলে ও মেয়ে পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এক পর্যায়ে মেয়ের বাবা ফখরুল ইসলামকে ছেলেপক্ষ কিল, ঘুষি ও লাথি মারে। ইট ও পাইপ দিয়ে বুকে, মাথায় আঘাত করে। ঘটনাস্থলেই ফখরুল ইসলাম মারা যান। গাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা করেছে স্বামী। শনিবার রাত ২:৩০টার দিকে মাওনা ইউনিয়নের ইদ্রকপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রোল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার পোশাককর্মী গৃহবধূর শরীর। নিহত পোশাককর্মী মারুফা আক্তার মাওনা ইউনিয়নের ইদ্রকপুর গ্রামের মিজানুর রহমানের স্ত্রী।
তিনি স্থানীয় মোশাররফ স্পিনিং মিলসের শ্রমিকের কাজ করতেন। অভিযুক্ত ঘাতক স্বামী মিজানুর রহমান একই গ্রামের সুলতান মিয়ার ছেলে। তিনি একটি কোষ্ঠীর দোকান পরিচালনা করতেন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা, আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 017755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5টা 29 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। শেখ হাসিনার বিরুদ্ধে 5 ধরনের অভিযোগ। বৃত্তি পরীক্ষা নিয়ে মন্ত্রণালয়ের ব্যাখ্যা। বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 5,000। মেয়েকে অপহরণ করে বিয়ে, বাবাকে পিটিয়ে হত্যা। স্ত্রীকে পুড়িয়ে হত্যা, স্বামী পলাতক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 017755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।